গরিব পরিবার যেখানে সময় যেন থেমেই গেছে, জীবন ধীরে ধীরে চলে। এই পরিবারে জন্ম নেই দুই যমজ বোন, রূপা আর কালী। গায়ের রং ছিল একেবারে ভিন্ন, কিন্তু রক্তের বন্ধন ছিল অটুট। রাশিদা, আমি জমিদার বাড়িতে গেলাম বুঝলে। কাজ শেষ করে ফিরতে ফিরতে হয়তো একটু রাত হয়ে যাবে। তুমি আমার দুই মেয়ের খেয়াল রেখো, নিজেও সাবধানে থেকো। অন্যদিকে রাশিদা সব সময় রূপাকে অনেক বেশি ভালোবাসতো। কালীকে যেন দু চোখে সহ্যই করতে পারতো না, কালীর কোনো খোঁজখবরই রাখতো না। রাশিদা, তোমার ব্যবহার আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমি সব সময় একটা জিনিস খেয়াল করছি, তুমি সব সময় রূপা মায়ের বেশি খেয়াল রাখছো, কালী মায়ের যেন একদমই খেয়াল রাখছো না। তোমার মনে মনে পরিকল্পনাটা কি? তুমি যদি আমার কালী মায়ের সাথে এরকম করো, আমি কিন্তু মোটেও চুপ করে থাকবো না। আরে, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি এরকম করে আমাকে কথাগুলো বলতে পারলে? এত বছর ধরে সংসার করছি, কখনো তো এভাবে কথা বলনি। শুধুমাত্র এই কালী কালো কুচকুচে মেয়েটার জন্য আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে। এর দিকে তাকালেই আমার মেজাজটা নষ্ট হয়ে যায়। দেখলে তো ও কতটা কালো, আর আমার রূপা মা কত সুন্দর। কি করব আমি? হ্যাঁ রাশিদা, এত বছর তোমার সাথে সংসার করেছি, কখনো তোমার এই ভয়াবহ রূপটার কথা আমি জানতেই পারিনি। যাই হোক, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি তোমার এই রূপটার পরিবর্তন ঘটাও, নয়তো বা আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। তোমার কাছে রূপা আর কালিমা দুজনেই যেন সমান থাকে। কয়েক বছর পরে রূপা ও কালীর বাবা কামাল সাহেব মারা যায়। কামাল সাহেব মারা যাবার পরই শুরু হয় কালীর জীবনে দুঃখের লীলাখেলা। কালীর বাবা কামাল সাহেব অনেকদিন ধরে অসুস্থ ছিল, চিকিৎসার অভাবে মারা যায়, কারণ তারা ছিল মধ্যবিত্ত। এই কালীর বাচ্চা, তোকে কখন বলেছি এই পাতিলটা মেজে নিয়ে আয়, আমি তো রান্নাটা চাপাবো নাকি? তোকে বারবার একটা কথা বলতে হয়, আমাদের মতো মধ্যবিত্তদের এত বড় বড় স্বপ্ন দেখতে নেই। তার মধ্যে তোর মতো কালো কুচকুচি মেয়ের তো নয়ই। কি করছো রূপা মা? খেলছো? ঠিক আছে মা, তুমি খেলো। আমি তোমার টিচারের সাথে কথা বলেছি, কালকে থেকে তুমি স্কুলে যাবে। ওকে মা? মা, তুমি কেন সব সময় আমাকে এত কষ্ট দাও? বোনের মতো করে কি আমাকে একটু ভালোবাসতে পারো না? গায়ের রংটা আমার কালো বলে তুমি যখন যা খুশি করতে থাকো আমার সাথে। আমিও তো একটা মানুষ, কেন তুমি বুঝো না? একমাত্র বাবাই আমার কষ্টটা বুঝতো, বিধাতা তো আমার বাবাকেও কেড়ে নিয়ে গেল। 15 বছর পর রূপা ও কালী দুজনেই বড় হয়ে ওঠে। আরে এই রূপা, তুই বললি আজকে গরম গরম পকোড়া খাওয়াবি, সেই জন্য এসে কখন থেকে বসে আছি। পকোড়া আসার তো কোনো নামই নাই। এই কালী, কোথায় গেলি? তুই কি পকোড়াগুলো নিয়ে তাড়াতাড়ি আসবি? এদিকে দেখ, জাহ্নবীটা কখন থেকে এসে বসে আছে, তোকে দিয়ে কোনো কাজই ঠিক মতো হয় না। কালী সারাদিন বাড়ির সব কাজ করত, সারাদিন এত কিছু করেও কালী তার মায়ের মন পেত না। সেখানে বোনের মন পাওয়া তো অনেক কঠিন একটা ব্যাপার। এই 4টা পকোড়া বানাতে আধা ঘন্টা লাগিয়ে দিলি, হয়তোবা গতবারের মারটা ভুলে গেছিস। এবারও আবার কয়েকটা মার দিলে ঠিকঠাক কাজ করতে পারবি, তাও আবার চালু করে। রূপা, এখানে তোর বান্ধবী বসে আছে, তোর বান্ধবীর সামনে এভাবে আমাকে এই কথাগুলো না বললেও তুই পারিস। এগুলো আমাদের ঘরেকার ব্যাপার, সেগুলো গড়েই আমরা আলোচনা করে নেব। আর তাছাড়া রান্নাঘরে অনেক কাজ ছিল, আর আধা ঘন্টা লাগবেই তো পকোড়াগুলো বানাতে। বাবা গো বাবা, এ কি রে রূপা, কালীর মুখে তো কি সুন্দর পটর পটর করে জবানটা পটে গেল, চেটাং চেটাং করে তোকে কতগুলো কথা শুনিয়ে গেল। কি ব্যাপার, এবার তোর মাকে দিয়ে ওকে কি মারটার কাওয়াস না নাকি, যে ওর জবানটা এত তাড়াতাড়ি ফুটে উঠেছে? আরে ইয়ার, মারের কথা আর বলিস না। কয়েকদিন আগে মা যে ওকে এমন একটা মার মারলো, ওর তো আর জ্ঞানই ফিরছিল না। তখন তো ভেবেছিলাম ও মরেই গেছে। এরপরে থেকে মাকে বলেছি একটু কম কম করে মারার জন্য, একে মরে আবার জেলে কে যাবে, তার থেকে বরং ও কেটে কেটে মরুক, এটা অনেক আনন্দের। কিরে কালী, তুই নাকি রূপা মায়ের মুখে মুখে তর্ক করেছিস? কি ব্যাপার? হ্যাঁ,
বিষয়টা তো ভালো ঠেকছে না। ওই তারিখের মাঠটা বোধহয় ভুলে গেছিস। যাই হোক, আমি একটু জমিদার বাড়িতে যাচ্ছি কয়েকটা টাকা ধার করে আনার জন্য। রূপা মায়ের জন্য একটা নতুন স্মার্টফোন কিনবো। তুই বাড়িতে ঠিক মতো খেয়াল রাখিস। মা, তুমি রূপার জন্য স্মার্টফোন কিনবে? কিন্তু মা, আমি যে তোমাকে বলেছিলাম আমি অনেকটা অসুস্থ, তুমি আমাকে কয়েকটা ওষুধ কিনে দাও না মা। আরে মুখ পুরি, কালো মেয়েদের অসুস্থ হলে ওষুধ কিনতে হয় না, ওরা এমনি এমনি ভালো হয়ে যায়, বুঝলি? এত ওষুধ ওষুধ করে মাথা কাস না তো। কিরে মা, তোর মোবাইলটা পছন্দ হলো তো? যখন যা চাচ্ছিস যেভাবে পারছি এনে দিচ্ছি, দেখিস আবার কখনো উল্টাপাল্টা কিছু করিস না। আরে মা, তুমি এত ভেবো না তো, তোমার মতো মা কয়জনের হয়? আমি তো অনেক লাকি যে তোমার মতো একটা মা পেয়েছি। মুখ দিয়ে কিছু বলার আগেই তুমি এনে দিয়ে দাও, তুমি কত ভালো মা। মা, বলছিলাম কি, আমার শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি টাকা না দাও তাহলে নাই দাও, কিন্তু আমাকে তো অনুমতি দাও, আমি একবার ডাক্তারখানা যাই না মা, দোহাই লাগে। আমি যেখান থেকে পারি কয়েকটা টাকা নিয়ে চলে যাই মা। কি এত সাহস তোর? তোর এত বেঁচে থেকে কাজটা কি আমি সেটাই বুঝে পাই না। যত তাড়াতাড়ি মরে যাবি ততই তো ভালো। এখানে ওষুধ কিনে কে ভালো হয়ে টাকার জন্য কে তোকে আকতি মিনতি করছে রে মা? তার থেকে তো ভালো তুই আগে আগে মরে গেলে একটু শান্তি পাবি। আমার অপরাধটা কি ছিল? এই গায়ের রং। আমি তো চাইনি কালো হয়ে জন্মাতে, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কেন শুধু আমাকে ছোট করে দেখা হয়? রংটা যদি একটু ফর্সা হতো তবে কি মায়ের ভালোবাসা আমিও পেতাম? তবে কি রূপা আমায় এতটা ঘৃণা করতো না? মানুষ কি শুধু বাইরের রঙই দেখে, মনের রং কেউ দেখে না। প্রতিদিন আয়নায় নিজেকে দেখি, নিজেকেই প্রশ্ন করি, সত্যি কি আমি এতটাই অপছন্দনীয়? তবু প্রতিদিন হাসি মুখে থাকি, ভিতরে কষ্ট লুকিয়ে রাখি, কারণ আমি জানি আমার মনটা এখনো ফর্সা, এখনো ভালোবাসতে জানে। মায়ের কাছে তো সব সন্তানরাই সমান হয়, তবে আমার মা কেন শুধুমাত্র রূপাকেই ভালোবাসে আর আমাকে দু চোখকেও সহ্য করতে পারে না? এই সব কিছুর জন্যই দায়ী আমার এই কালো রং। ঠিকই বলেছে মা, আমার মরে যাওয়াই উচিত। কিসের জন্য আমি আর বেঁচে থাকবো? বোন, তুমি কে আমি তা জানি না। আমার বাবা অনেক অসুস্থ, আমি অনেক দূরের একটি গ্রামের ছেলে। আমি অন্ধ হওয়ায় আমাকে কেউ কাজও দেয় না। আমার বাবাকে সুস্থ করতে 20,000 টাকার দরকার। আমার বাবাকে তুমি বাঁচাও, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো বোন। আরে পাগল নাকি? বিকেরি আবার ডাকছে আমাকে বোন। আমি তোমায় সাহায্য কেন করব? তোমার বাবা যা পারো তা করে ভালো করো। যত সব, যাও তো এখান থেকে, শুধু শুধু সময় নষ্ট করো না। দোহাই লাগে, কাকিমা, বোন, তোমরা সবাই মিলে আমায় সাহায্য করো। আমার বাবা মৃত্যুর সাথে লড়াই করছে, মাত্র 20,000 টাকা হলেই আমার বাবার জীবনটা বেঁচে যায়। আমার চোখটা অন্ধ হয়, আমাকে কেউ কাজও দিচ্ছে না। আমি কারো কাছে সাহায্য চেয়েও কোনো সাহায্য পাচ্ছি না। তোমরা আমায় সাহায্য করো, আমাকে ফিরিয়ে দিও না। যা পারো তা দিয়ে সাহায্য করো। এই 2 টাকার ভিখারির বাচ্চা, একে তো আমাদের বাড়িতে এসে ঢুকে পড়লি, আবার সাহায্য চাইছিস? তোর মতো বিক্রিকে আমরা সাহায্য দেব? তুই একটা কালো কুচকুচে, আর তোর একটা চোখ অন্ধ, তোকে আমরা সাহায্য করব কেন? আরে তুই পাগল টাগল হয়ে গেলি নাকি? তোর বাবা মারা যাবে এতে করে আমাদের কি? আমরা কেন আমাদের হাতে টাকা নষ্ট করব? এখান থেকে দূর হ। আর 1 মিনিটও যদি এখানে দাঁড়িয়ে থেকেছিস তাহলে তোর অবস্থা এত পরিমাণ খারাপ করব যা তুই জীবনেও কল্পনা করতে পারবি না। দূর হ বলছি। কি হলো হে? তুমি আমাকে ডেকে আমার রাস্তা কেন আটকালে? তোমার বাড়ির প্রতিটা মানুষ আমাকে এত খারাপভাবে অপমান করেছে, তুমিও এখন রাস্তা বয়ে এলে আমাকে অপমান করার জন্য? তুমি আমায় ভুল বোঝো না, তুমি কে আমি তা জানি না, তবে তোমার এই খারাপ পরিস্থিতিটা আমি ভালোভাবেই বুঝতে পারছি। আমার মন বলছে তোমার এই খারাপ পরিস্থিতিতে আমার তোমার পাশে দাঁড়ানো উচিত,
কিন্তু বিশ্বাস করো, আমার কাছে এত ক্ষমতা নেই যে আমি কিছু একটা বলবো বা করব। কিন্তু আমি ছোটবেলা থেকে একটু একটু করে অনেক টাকা জমিয়ে রেখেছি। আমি সেই টাকাগুলো তোমাকে দিতে চাই। এতে করে যদি তোমার বাবার প্রাণটা বাঁচে, সেই টাকাগুলো আমার সার্থক হবে। আরে কি বলছো বোন? তুমি আমায় চেনো না, জানো না? তোমার সব টাকা দিয়ে আমাকে তুমি সাহায্য করবে কেন বোন? এটার কারণ কি আমি জানতে পারি? দেখো ভাই, আমার তোমাকে সাহায্য করার পিছনে কোনো বিশেষ কারণ নেই। আমার কয়েকটা জমানো টাকা দিয়ে তোমার বাবার যদি প্রাণটা বেঁচে যায়, তাহলে আমি কেন তোমায় সাহায্য করব না? আমার মনুষ্যত্ব বারবার নাড়া দিচ্ছে, তোমাকে আমার সাহায্য করা উচিত। তুমি এখানেই বসো, আমি টাকাগুলো নিয়ে আসছি। আমি যদি মা আর বোনের সামনে টাকাগুলো দিই, এতে করে ওরা আমার উপর অনেক টর্চার করবে আর তোমাকেও টাকাটা দিবে না। সেই জন্য তুমি এখানেই বসো, আমি ওদের চোখ পাকি দিয়ে আমার জমানো সব টাকা তোমায় দিয়ে যাচ্ছি। এরপর তুমি টাকাটা নিয়ে তোমার বাবার চিকিৎসা করো। তাহলে কি আমি যাকে খুঁজছি সেই এই কালী, যে কিনা সারা জীবনের নিজের জমানো অর্থকড়িগুলো শুধুমাত্র আমাকে দিয়ে দিচ্ছে মনুষ্যত্বের খাতিরে? এরপর শুভ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে। শুভ কিছুক্ষণ অপেক্ষা করার পরে কালী চলে আসে তার জমানো সব অর্থকড়ি নিয়ে। এরপর শুভর হাতে কালী সব অর্থকড়ি তুলে দেয়। তুমি আমাকে চেনো না, জানো না, এরপরেও কত বড় সাহায্য করে দিলে। তোমার মতো আসল হিরে তো হাজারে একটাও পাওয়া যায় না। আমি কত গ্রামে গ্রামে ঘুরেছি, কেউ আমাকে সাহায্য করতে রাজি হয়নি। আর তুমি কি না তোমার সবটুকু দিয়ে সাহায্য করলে? মানুষ হয়ে যদি আমরা নিজেদের মনুষ্যত্বটাকে জাগিয়ে না তুলতে পারি, একে অপরের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমরা কিসের মানুষ? সব সময় শুধু নিজের স্বার্থের কথা ভাবলে হয় না। আমি চাই তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তোমার পাশে থাকুক, তোমার মুখে হাসি ফুটুক। তুমি তাড়াতাড়ি যাও তোমার বাবার কাছে। ভালো থেকো। এ কি কি সৌভাগ্য আমার! এই যে দেখছি চণ্ডীগড়ের রাজা, আপনি আমাদের বাড়িতে, আমাদের মতো গরিবের বাড়িতে কি মনে করে এলেন? আপনাকে সেবা যত্ন করার মতো তো ক্ষমতাও আমাদের নেই। আরে এত হতাশ হবেন না, আমি আপনার বাড়িতে সেবা যত্ন নিতে আসিনি। আমি শুধুমাত্র এসেছি কালীমায়ের সাথে দেখা করতে। আরে এই কালীটা আবার কি একটা গন্ডগোল পাকালো? অপয়া অপদার্থ একটা মেয়ে, যে চণ্ডীগড় থেকে রাজাকে এত কষ্ট করে এখানে আসতে হয়েছে। এই কালীর বাচ্চা, কি করেছিস তুই? হ্যাঁ, আরে এ কি করছেন আপনি? কালীমাকে এভাবে কেন গালমন্দ করেছেন? আপনি তো আমার সম্পূর্ণ কথাটা শুনে নেবেন নাকি? আমি কালীমাকে কোনো নালিশের জন্য বিচার করতে আসিনি, বরং আমার বাড়ির পুত্রবধূ করে নিতে এসেছি। শুনুন তাহলে আসল ঘটনা। আরে চণ্ডীগড়ের রাজপুত্রের বধূ হবে কালী? আরে রাজার চোখে কি চাই পড়েছে নাকি? আমাকে রেখে কিনা এই কালীকে চুজ করলো? আরে রাজা মশাই, আগে নিজের চোখের পরীক্ষা করে আসুন, এরপর নিজের পুত্রের জন্য বউ চুজ করতে বের হন। আরে আমার চোখে চাই পড়েনি, চাই তো তোমার মনে পড়েছে। আর যাই হোক, আমার পুত্রের জন্য বধূ আমি খুঁজিনি, আমার পুত্রই খুঁজে রেখে গিয়েছে। আর একটা কথা তোমাকে বলে দেই, ভবিষ্যতে কাজে লাগবে। শুধুমাত্র রূপটাই সুন্দর হলে হয় না, মনটাও সুন্দর হতে হয়। সেই জন্য নিজের রূপটা তো অনেক সুন্দর আছে, তার সাথে সাথে নিজের মনটাকেও সুন্দর করে তোলো, তবেই তুমি সুখে থাকতে পারবে। শুভ বাবা, আমার বয়স হয়েছে রে, এবার তো আমার রাজ্যকে তোর হাতে তুলে দিতে হবে। কিন্তু তার আগে যে একটা যোগ্য রানীর দরকার। আমি চাই তুই তোর জন্য একজন যোগ্য রানী খুঁজে নিয়ে আয়, ঠিক তোর মায়ের মতো, যেমন করে রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। খুবই গুণবতী হতে হবে। কিন্তু বাবা, আমার চোখে দেখা পৃথিবীর সেরা নারী ছিল আমার মা, যে কিনা সুশীল, ভদ্র, সভ্য, কত ভালো ছিল। কিন্তু এমন নারী আমি আমার জন্য কোথায় পাবো? এটা যে
খুব বড় একটা বিরল ব্যাপার। না বাবা, এটা কোনো বিরল ব্যাপার না। এই পৃথিবীর মানুষ কত বৈচিত্র্য, পৃথিবীতে কত ধরনের মানুষ আছে। আমাদের সবার মাঝে থেকে তাকেই চিনে আনতে হবে যে কিনা কাটি হিরে। ধনী আর রূপবতী হলেই হবে না, হতে হবে গুণবতী। এই রাজ্যের জন্য যোগ্য রানী শুধুমাত্র গুণবতীরাই হতে পারে। তুমি সব সময় খেয়াল রাখবে যেন আমাদের টার্গেট মিস না হয়। আমি যা শিখিয়ে দিচ্ছি তুমি তাই করবে। তবে কি ওই যে অসহায় ছেলেটা ছিল যে কিনা নিজের বাবার চিকিৎসা করাতে পারছিল না 20,000 টাকার জন্য, তার বাবাই আপনি? আর সেই রাজপুত্র ছদ্মবেশে এসে নিজের জন্য মেয়ে খুঁজছিল? হ্যাঁ মা, হ্যাঁ, তুমি আর অমত করো না। আমি আমার একমাত্র ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাই। আমি পুরো রাজ্যে ঘোষণা করে দিয়েছি কালকেই তোমাদের বিয়ে। তুমি আমার কথাটা শোনো, আমাদের বাড়িতে তুমি সুখী থাকবে। আমি কোনো প্রকারই তোমাকে কখনো নিজের পুত্রবধূ ভাববো না। আমি সব সময় তোমাকে নিজের মেয়ের মতো আগলে রাখবো। আরে সত্যি সত্যি এদের চোখে নাকে মুখে মনে সব জায়গায় কি চাই পড়ে গেছে। আমার মতো সুন্দরীকে রেখে ওর মতো কালো কুচকুচে মেয়েটাকে বিয়ে করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠলো। আরে এদের চোখের চিকিৎসাটা তো কেউ করাও। কালি, তোর ভাগ্যরেখায় জোর আছে বলতে হবে রে। সব সময় তুই হেরে এসেছিস, আর আজকে জীবনের সবচাইতে বড় যুদ্ধটাই জিতে গেলি। আমার রূপামাকে হারিয়ে দিলি, এবার রাজপুত্রের বউ হয়ে যাবি। বাহ বাবা, এবার তো তোর জীবনটা একদম সুখের হয়ে গেল। আর আমার রূপামাটা কি যে করি আমি। রং নয়, মনেই আসল সৌন্দর্য। কালো ত্বকের আড়ালে লুকিয়ে থাকে সোনার মতো হৃদয়। কালো মানে অন্ধকার নয়, কালো মানে গভীরতা, আত্মবিশ্বাস আর সাহস। কালো মেয়েরা জ্বলে ওঠে তাদের কাজ, জ্ঞান আর চরিত্র দিয়ে। তাদের আলাদা করে চেনা যায় নিজের আলোতেই। তুমি একটা কাটি হিরে। আমি খুবই ভাগ্যবান যে আমি তোমাকে খুঁজে পেয়েছি। তুমি জানো, অনেক সময় ভেবেছি আমার গায়ের রংটা ফর্সা হলে মায়ের বোনের ভালোবাসা পেতাম, সমাজে সবার চোখের মনি থাকতাম। কিন্তু আজ তুমি যা বললে সেটা শুধু প্রশংসা না, আমার আত্মবিশ্বাস পেরিয়ে দিলে। তুমি আমাকে রং দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আমার কালো রং যদি তোমার ভালোবাসার কারণ হয়, তাহলে এই কালো রংটাই আমার গর্ব।